প্রিয় দর্শক, যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকেই আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে পোল্যান্ডের ওয়ার্ক ভিসার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আমি তুলে ধরব। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলে পোল্যান্ড সংক্রান্ত সকল তথ্য এবং বিস্তৃত তথ্য আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো বিশেষ করে প্রিয় দর্শক, আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশি সিটিজেন, মানে আমরা যারা বাংলাদেশিরা আছি, তারা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেলে ইন্ডিয়া ছাড়া আর কোথাও জমা দিতে পারবো কিনা, অর্থাৎ আর কোনো দেশে আমরা জমা করতে পারবো কিনা, এই তথ্যটি থাকবে। তারপর হচ্ছে কোন ওয়ার্ক পারমিটে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং বর্তমানে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার রেশিও কেমন সারা পৃথিবীতে, এইটা আরও অনেক টুকিটাকি অনেক বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওটার মধ্যে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এর আগে প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে পোল্যান্ড এবং ইউরোপ এবং বিভিন্ন দেশ সম্পর্কে প্রতিদিন আমাকে ভিডিও তৈরি করতে আমাকে সহযোগিতা এবং উৎসাহিত করবেন। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কথা শুরু করি। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার যে জটিলতা বা যে সমস্যাটা চলছে, এই সমস্যার কারণে কিন্তু বাংলাদেশিরা যারা ইউরোপের অ্যাম্বাসি ভিজিট করতে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশে যে অ্যাম্বাসিগুলো নেই, যেগুলো ইন্ডিয়াতে অবস্থিত রয়েছে, সেগুলো আসলে আমরা এই ডাবল এন্ট্রি ভিসা ইন্ডিয়া না দেওয়ার কারণে আমরা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে ফাইল সাবমিশন করতে পারছি না। সেক্ষেত্রে যারা ইউরোপের স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্নই অনেকের স্বপ্নই থেকে যাচ্ছে শুধুমাত্র ডাবল এন্ট্রি ভিসার জন্য। তো পোল্যান্ডের যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা পেতে যাবেন, বিশেষ করে বাংলাদেশিদের, তাদের আসলে যে পরিস্থিতি দাঁড়াবে সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ ছাড়া থার্ড কোনো কান্ট্রিতে আপনারা কি এই ওয়ার্ক ভিসা ফাইল জমা করতে পারবেন? এটা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকেই জানতে চান। তো এই প্রশ্নটির উত্তর আমি বলবো যে হ্যাঁ, আপনারা পারবেন, আবার পারবেন না। পারবেন বলতে কীরকম আর পারবেন না বলতে কীরকম, দুটি আমি ক্লিয়ার করতেছি। পারবেন না হচ্ছে যারা বাংলাদেশি, যারা সিটিজেনশিপ আছেন বা পাসপোর্ট হোল্ডার আছেন কিংবা এনআইডি কার্ড হোল্ডার আছেন, তারা একমাত্র আপনারা ইন্ডিয়া ছাড়া আর বাংলাদেশ ছাড়া আর কোথাও পোল্যান্ডের জন্য ওয়ার্ক পারমিট ফাইল সাবমিট করতে পারবেন না বর্তমান পরিস্থিতিতে। কেবলমাত্র তারাই পারবেন পোল্যান্ডের ফাইল থার্ড কোনো কান্ট্রিতে, মানে ইন্ডিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রিতে। ধরেন অনেকেই বলছে যে আপনার ফাইলটা ইন্দোনেশিয়া সাবমিট করে দিবে, বা ইন্ডিয়া তো হচ্ছে না, তাহলে আবার অনেকে বলতেছে দুবাই থেকে করে দেবে, আবার অনেকে বলতেছে থাইল্যান্ড থেকে করে দেবে। হ্যাঁ, থাইল্যান্ড বা দুবাই, মানে থার্ড কোনো কান্ট্রিতে যদি ইন্ডিয়া ছাড়া আপনারা জমা করতে চান, তাহলে অবশ্যই সেই দেশের হয়তোবা টিআরসি কার্ড, নয় পিআরসি কার্ড, নয়তোবা ডি ক্যাটাগরি আপনার ভিসা থাকতে হবে যদি ওয়ার্ক পারমিট বা ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে আপনারা সাবমিট করতে চান। তো বিষয়টি বুঝতে পেরেছেন, শুধু তারাই পারবেন। ধরেন আপনি ইন্দোনেশিয়া জমা করতে যাচ্ছেন, ইন্দোনেশিয়া কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসায় গেলে পোল্যান্ডের এই ওয়ার্ক ভিসা কিন্তু ওয়ার্ক পারমিট কিন্তু আপনারা ওখানে জমা করতে পারবেন না। জমা করার শুধু একটাই ওয়ে আছে, একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সেই দেশের টিআরসি কার্ড পেতে হবে, আর নয়তোবা সেই দেশের পিআরসি কার্ড পেতে হবে, নয়তোবা সেই দেশের 90 দিনের অধিক যেটা, সেটা হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা হয়, লং টার্ম স্টে আপনার ভিসা লাগবে। এছাড়া কিন্তু আপনারা ফাইল জমা করতে পারবেন না। সুতরাং কোনো এজেন্ট বা কোনো প্রতারক যারা এটা বলবে যে আপনার ফাইলটা ইন্ডিয়াতে যেহেতু ঝামেলা চলতেছে, আপনার ফাইলটা নেপাল থেকে জমা করাবে, শ্রীলঙ্কা থেকে জমা করাবে, আসলে এটা আদৌ সম্ভব না। ওই একটাই সম্ভব যে আপনার টিআরসি কার্ড করে দিবে, আর সেই দেশে টিআরসি কার্ড করা এত সহজ না। আপনি বললেই আপনার কাছে তারা বললো, আর আপনি ইন্দোনেশিয়ার রেসিডেন্ট কার্ড পেয়ে গেলেন, আর আপনার হচ্ছে থাইল্যান্ডের রেসিডেন্ট কার্ড পেয়ে গেলেন না। এটা সম্পূর্ণ গুজব, ভিত্তিহীন, বানোয়াট। এই সমস্ত বিষয়ে আপনারা কান দেবেন না। আর যারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, তারা ইতিমধ্যে আপনারা ইন্ডিয়া অবস্থিত নিউ দিল্লি পোল্যান্ডের যে হাই কমিশন বা এম্বাসি আছে, সেখানে আপনার ড্রয় সিস্টেমে রেজিস্ট্রেশন করে ফেলেন। এই দালাল বা প্রতারকের পাল্লায় পড়বেন না। আর কেউ যদি বলে আপনাদের পোল্যান্ডের ভিসা আপনাদের এনে দিবে, পাসপোর্ট দেন, পাসপোর্ট দিলে আপনাদেরকে তারা ইন্ডিয়া থেকে স্ট্যাম্পিং করে দিবে বা নেপাল থেকে স্ট্যাম্পিং করে দেবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট। এরকম কোনো পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। কারণ ইউরোপের সেনজেন ভিসা যদি আপনাকে পেতে হয়, অবশ্যই সেই দেশের অ্যাম্বাসিতে যেতে হবে। অ্যাম্বাসিতে যেয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট, অর্থাৎ হাতের ছাপ এবং ছবি তুলে তারপরে সেখানে অ্যাম্বাসিতে জমা করে তারপরে আপনাকে ভিসা দেবে। হাতে কোনোদিন তারা ভিসা দেয় না, বিশেষ করে সেনজেন ভিসা।
ই ভিসা এটা হলো অন্য সিস্টেম। স্ট্যাম্পিং মানে পাসপোর্টে স্ট্যাম্পিং করা যে ভিসাটি থাকবে সেটি আনতে হলে আপনাকে অবশ্যই অ্যাম্বাসিতে যেতে হবে। সুতরাং কেউ যদি বলে যে আপনার ভিসা করে এনে দিবে, আপনার কোনো কিছু করতে হবে না, পাসপোর্টটা দেন, আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে, আমরা ভিসা করে ইন্দোনেশিয়া থেকে বা নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে আপনার ভিসাটা আমরা করিয়ে আনছি, আপনার কোথাও যাওয়া লাগবে না। এই ধরনের বিষয় আপনারা কখনোই কান দেবেন না, এটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট গেল। এখন বিষয়টা হচ্ছে দ্বিতীয় নম্বর যে বিষয়টা হচ্ছে আপনারা অনেকে জানতে চেয়েছেন কোন ধরনের আপনারা ওয়ার্ক পারমিট পোল্যান্ড থেকে নেবেন। আসলে কোন ধরনের ওয়ার্ক পারমিট আপনারা পোল্যান্ডের আপনার আত্মীয়স্বজন থেকে নেবেন এটা আসলে বলাটাও আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এই জন্যই যে পোল্যান্ডের কিন্তু 3 টাইপের ওয়ার্ক পারমিট ভিসা বের হয়, ওয়ার্ক পারমিট বের হয়। একটা হচ্ছে 1 বছরের সিজনাল, আরেকটা হচ্ছে আপনার 2 বছরের, আর একটা হচ্ছে 3 বছরের। 3 বছর 2 বছর সেটা হচ্ছে ন্যাশনাল ডি ক্যাটাগরি। তো আসলে 3 বছরের পারমিটটা নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। এমন যে না 2 বছরের বা 1 বছরের এই ওয়ার্ক পারমিট ভিসা হয় না, হয়। আপনার হচ্ছে কোম্পানি ভেদে, আপনার কোম্পানি যত স্ট্রং থাকবে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। কিন্তু বর্তমানে কিন্তু পোল্যান্ডের ভিসা রেশিও অনেক কম, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক কম, বিগত দিনের চাইতে অনেক কম। আর আসলে এই ভিসা রেশিও কম হওয়ার কারণ হচ্ছে 2টি কারণ। একটা হচ্ছে অনেক বাংলাদেশিরা সেখানে গিয়ে থাকছে না, বিগত দিনে অনেক বাঙালি, বর্তমানে অবশ্য পোল্যান্ডে অনেক বাঙালি আছে, এছাড়াও ওয়ার্ক পারমিটে যারা গিয়েছে বেশিরভাগ ওখান থেকে অন্যত্র সরে গেছে। এই জন্য আসলে পোল্যান্ড সরকার ভিসাটা একটু কম দিচ্ছে। তবে আরও একটি রিজনেবল, আবার আরেকটা হচ্ছে লিগ্যাল একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনারা জানেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলার কারণে ইউক্রেনের অনেক নাগরিক পোল্যান্ডে যেয়ে আশ্রয় নিয়েছে, শরণার্থী আর কি। ওই শরণার্থীরা কিন্তু ইউক্রেনের শরণার্থীরা কিন্তু পোল্যান্ডের বিভিন্ন কোম্পানিতে এখন বর্তমানে কাজ করছে। কাজ করার অর্থ হচ্ছে এখানে মোটামুটি এখন কর্মী তেমন একটা শূন্য নাই সেটা বলা যাবে না, মানে কাজের যে চাপটা এটা একটু কম আছে। এজন্য আসলে বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা আপনার হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসাটা একটু স্লো হয়ে গেছে। কারণ রাশিয়ার যখন যুদ্ধটা থেমে যাবে, যখন ইউক্রেনে চলে যাবে, তারা যখন ওই দেশে তাদের দেশে চলে যাবে, তখন কিন্তু পোল্যান্ডের অনেক ভ্যাকেন্সি খালি হবে, অনেক কাজের অনেক সুযোগ থাকবে। সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে কিন্তু পোল্যান্ডের ভিসার ইস্যু কিন্তু বেড়ে যাবে। তো আপনারা ধৈর্য ধরেন, যারা ইউরোপে যাওয়ার জন্য এত বছর আগ্রহী আছেন, অনেক বছর যাবৎ স্বপ্ন দেখছেন, সবার স্বপ্ন যেন সফল হয়, সবার স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, এই দোয়া করছি সবার জন্য। আর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অবগতির জন্য আপনাদেরকে জানাচ্ছি আমার যে অফিস সেটা হচ্ছে আপনার কাকরাইলে। আমরা কিন্তু ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, পৃথিবীর যে কোনো দেশের ভিসা আমরা প্রসেসিং করে থাকি, বিশেষ করে ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা। এবং কোনো দেশের যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় বা আপনারা হচ্ছে ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু প্রোফাইল প্রসেসিং করতে পারছেন না, সেটাও আমাদের মাধ্যমে আপনারা প্রসেস করতে পারেন। এবং বিমান টিকিট থেকে শুরু করে ম্যান পাওয়ার, বিওমেট্রিক, A to Z ইত্যাদি ধরনের সকল বিদেশ যাওয়ার জন্য যে সকল আপনাদের কাজ প্রয়োজন, যে সকল সুবিধা আপনাদের প্রয়োজন, আমরা সকল সুবিধা আপনাদেরকে দিয়ে থাকব। তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার অফিসের ঠিকানা দেওয়া থাকবে। আপনারা সবাই আমার সাথে যারা কাজ করতে চান বা যারা আমাকে কাজ দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।